খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। বাংলাদেশ ডারউইনে যে ঐতিহাসিক জয় পেয়েছিল, তারপর ম্যাকে নেমেই মাত্র 2 দিনে টেস্ট হেরেছে বাংলাদেশ দল। সেই পুরনো চেহারায় ফিরে গেছে দল। আমরা সেই ম্যাচটি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, স্বাগত জানাচ্ছি। কায়সার ভাই, যেটি বলছিলাম যে বাংলাদেশের পুরনো চেহারায় বাংলাদেশ আবার ফিরে গেল কিনা মাত্র 2 দিনে টেস্ট। আর আমরা একদম শুরুর দিকে বাংলাদেশ যখন টেস্ট খেলতো, ইনফ্যাক্ট মাঝে মধ্যে এখনও দেখি ডারউইনে যেভাবে বাংলাদেশ জয় পেয়েছিল, তারপর মনে হচ্ছিল যে বাংলাদেশ মনে হয় একেবারে একটা বদলে যাওয়া একটা চেহারা দেখেছি বাংলাদেশের। সেখান থেকে বাংলাদেশকে আবার সেই পুরনো চেহারায় ফিরল কিনা? না, আমি এত তীব্র সমালোচনা করতে রাজি না। কারণটা হলো যে উইকেটে খেলা হয়েছে এবং যে কন্ডিশনে খেলা হয়েছে, দিস ইজ দ্য, আমরা যে হোম অ্যাডভান্টেজ বলি না, নোমান, হোম অ্যাডভান্টেজ, দিস ইজ দ্য পারফেক্ট হোম অ্যাডভান্টেজ ফর অস্ট্রেলিয়া। ডারউইনে যেটা ছিল সেটা কিন্তু অস্ট্রেলিয়ার হোম অ্যাডভান্টেজ ছিল না। ডারউইনে আপনি দেখবেন যে উইকেটে একটু স্লো উইকেট ছিল, একটু স্টিকি উইকেট ছিল। স্পিনাররা খুব সুবিধা পেয়েছেন তা বলবো না আমি, কিন্তু উইকেট একটু স্টিকি ছিল এবং বল একটু দেরিতে আসছিল। অর্থাৎ ব্যাটসম্যানরা আপনি দেখে শুনে একটু সময় নিয়ে খেলার সুযোগটা পেয়েছিলেন, যেটা পাননি এই উইকেটে। এখানে এসে ম্যাকাইতে যে উইকেটে খেলা হয়েছে, ইটস প্রপার আপনার একেবারে, এটাকে আমি বলেছি যে ম্যাকাইয়ের মাইনফিল্ড এক অর্থে। কিন্তু এখানে আপনার দেখবেন যে অস্ট্রেলিয়া যে ব্যাটিংটা করেছে, তাদের ব্যাটিংটাও যে খুব সুখকর কোনো কিছু হয়েছে তা কিন্তু না। তারা মাত্র 210 রান করেছে এবং তার চেয়েও আগে যদি বলি 186 রানে তাদের 9 উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে টেইলেন্ডার একজন খুব নাথান লায়ন, তিনি 32 রান করেছেন। এবং আরেকটা বড় ভুল করেছে বাংলাদেশ, সেটা হলো যে বোলিংয়ে। আমরা হয়তো বোলিংয়ে অনেক বেশি সাফল্যের কথা এখানে বলছি, কিন্তু বোলিংয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আপনি এক্সট্রা রান না দেওয়াটা। আপনি দেখবেন যে এখানে আমরা 23 রান কিন্তু এক্সট্রা রান দিয়েছি। তো 23 রান অনেক বেশি রান, 23 এবং 32, আপনি এক্সট্রা 23 এবং নাথান লায়নের 32 যদি আপনি যোগ করেন, এবং এটা বাংলাদেশি ইনিংসে ওখানে হারটা হয় না, তাহলে কোনো মতেই হয় না। সো এই যে ছোট ছোট ভুলগুলো, এই ভুলগুলো আমি মনে করি যে এখানে বাংলাদেশ করেছে অনেক বেশি করে। এবং সবচেয়ে বড় ভুল হয়েছে যে এই উইকেটে, এই কন্ডিশনে যে ব্যাটিংটা কিভাবে করতে হবে, সেটা বাংলাদেশ, আমি মনে করি যে সে প্রপার প্ল্যানিং অনুযায়ী বাংলাদেশ করেনি। এক অর্থে আমার কিছু ব্যাটসম্যানের ব্যাটিংটা দেখে মনে হয়েছে যে তারা একটা মুখস্থ করা বিদ্যা নিয়ে এখানে মাঠে নেমেছেন এবং সেটাই অ্যাপ্লাই করার চেষ্টাটুকু করছেন, যেটাতে তারা কিন্তু আপনি পুরোপুরি ফেল হয়েছেন। দেখুন, উইকেটে খুব ভালো বাউন্স ছিল, আপনার সুইং পাচ্ছিলেন, বোলাররা দুই প্রান্ত থেকে সুইং পাচ্ছিলেন। এবং তার চেয়েও বড় বিষয়টা ছিল এখানে একটু ঠান্ডা ছিল। উইকেট আবহাওয়া কিন্তু আপনার ডারউইনের যে আবহাওয়া, সেই আবহাওয়ার মতো ছিল না, কিছুটা ঠান্ডা আবহাওয়া ছিল। আর সবচেয়ে বড় বিষয়টা আপনি দেখবেন যে উইকেটে, যে মাঠে খেলা হয়েছে, এই মাঠের কিন্তু আপনি একটা সাইডে শুধুমাত্র আপনার গ্যালারি রয়েছে, আর পুরো মাঠ কিন্তু আপনি বিস্তীর্ণ। অর্থাৎ আপনি বাত খোলা রয়েছে, অর্থাৎ বাতাসের যে গতিবেগ যেটা আসবে, সেটা কিন্তু আপনি চারদিক থেকে আসতে পারবে। তো এই ধরনের মাঠে কি বাংলাদেশ কখনো খেলেছে? আই এম নট ডিফেন্ডিং এনিওয়ান, কিন্তু এই ধরনের মাঠে কিন্তু বাংলাদেশ এর আগে কখনো খেলেনি। সো এটার সাথে অ্যাডজাস্ট করার যে একটা বিষয় রয়েছে, যে আপনার বাতাসের বিষয়টা, সেটার সাথেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা মানে বিষয় ছিল, যেটা বাংলাদেশ আমি মনে করি করতে পারেনি। এবং কিছু ব্যাটসম্যান, যেটি বললাম যে আপনি মুখস্থ করা বিদ্যা নিয়ে মাঠে নেমেছিলেন, ব্যাটিংটা সেভাবে করেছিলেন, যেটা এই কন্ডিশনের এবং অস্ট্রেলিয়ার যে বোলিং যেটা ছিল, এই সুইং মোকাবেলা করার জন্য আপনাকে আরও অ্যাপ্রোপ্রিয়েট এবং প্ল্যান মাফিক ব্যাটিংটা করা উচিত ছিল। মানে নিজের যে বিদ্যাটা রয়েছে, সেই বিদ্যার বাইরেও আপনাকে কিছু একটা দেখানোর বিষয়টা ছিল, যেটা বাংলাদেশ এখানে করতে পারেনি বলেই আমি মনে করি যে দুবারই বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে আপনার 100-এর নিচে। এবং প্রথম ইনিংসে যখন আপনি 64 রানে অল আউট হয়ে যাবেন, তখন দ্বিতীয় ইনিংসে আপনি নিশ্চিতভাবে একটা তাগিদ থাকে যে বাড়তি ভালো একটা কিছু করার জন্য, কিন্তু সেটা বাংলাদেশ এখানে করতে পারেনি। এবং আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড অবশ্যই, কারণটা হলো যে ডারউইনের এই জয়ের পর আমি বলছি না যে বাংলাদেশ এখানেও জিতে যেত, কিন্তু একটা চ্যালেঞ্জ যেটা ছিল, সেই চ্যালেঞ্জটা নেওয়াটা উচিত ছিল অন্তত ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে সেটা নেওয়াটা উচিত ছিল। মুশফিক রহিম যেভাবে ব্যাটিং করেছেন, এরকমভাবে আরও দুজন ব্যাটিং করলে কিন্তু আপনি দেখতেন যে অন্তত আজকের দিনটা আমরা পার করতে পারতাম। জি, রাইট। আমরা ম্যাচটা নিয়ে বাংলাদেশ দল নিয়ে আরও আলাপ করবো। কায়সার ভাই, আমি শুরুতে আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে আমরা মিরপুরকে প্রায় ধানক্ষেত বলি, হ্যাঁ, ধানক্ষেত বা বাংলাদেশের হোম অ্যাডভান্টেজ নিয়ে অনেক সমালোচনা হয়। হোম অ্যাডভান্টেজ সবাই নেয়, পৃথিবীর সব দেশই নেয়, বাট মিরপুরকে যে আমরা ধানক্ষেত বলি, ম্যাকাইয়ে কি সেরকম একটা ধানক্ষেত বানালো কিনা অস্ট্রেলিয়া, বা বাংলাদেশের সঙ্গে খেলার জন্য তাদেরকে এই ধরনের একটা ধানক্ষেতের আশ্রয় নিতে হলো কেন? না, আমি এটাকে ধানক্ষেত বলবো না, আমি বলবো যে দিস ইজ কল অ্যাপ্রোপ্রিয়েট হোম অ্যাডভান্টেজ। হোম অ্যাডভান্টেজটা কিন্তু এটাই। আপনি মিরপুরের যে উইকেট, আপনি ধানক্ষেত যেটা বলছেন, সেটাতে কিন্তু আপনার যখন দেখবেন যে কোনো ম্যাচে উইকেট ভেঙে যাবে প্রথম দিনই, এবং বল যদি র্যাঙ্ক টার্নার হতে শুরু করে দেয়, সেখানে কিন্তু আইসিসির কিছু বিষয় রয়েছে, সেটা আইসিসি সেটা মানতে চাইবে না। আর এই ধরনের উইকেটও এটা আপনি মাইনফিল্ড ছিল, কিন্তু এখানে আপনি এমন না যে প্রত্যেকটা বল আপনার শরীর ধেয়ে আসছে, তা কিন্তু না। শর্ট বলগুলো শরীর ধেয়ে আসছে, এবং কিছু বল অফ স্টাম্পের বাইরে, যেটা কিন্তু আপনি খেলতে পারেন। প্রপার ব্যাটিং যদি আপনি করতে পারেন, তাহলে খেলতে পারেন। কোনো বল এমন না যে আপনার আনইভেন বাউন্স হয়েছে, তাও কিন্তু না।
আপনি অস্ট্রেলিয়া এই ম্যাচের জন্য অনেক বেশি প্রস্তুত ছিল, তারা যে প্ল্যানটা নিয়ে এসেছিল বাংলাদেশকে মিসমার্ট করার জন্য, এবং সেটা তারা পুরোপুরি সফল হয়েছে। সো আমি বলবো না যে এটা আপনি অস্ট্রেলিয়ার ধান ক্ষেতের মতো, বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে অস্ট্রেলিয়ায় যদি আপনি খেলতে চান, দিস ইজ দ্য মানে রিয়েলিটি, এই রিয়েলিটিটা মেনেই আপনাকে কিন্তু অস্ট্রেলিয়ায় খেলতে হবে। আমি আমার এই ব্যাখ্যার জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেটি হলো যে দেখবেন আপনি এর আগে পাকিস্তানকে যখন অস্ট্রেলিয়া এখানে হারিয়েছে, এখানে কিন্তু 2.5 দিন 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে কিন্তু খেলা শেষ হয়ে গিয়েছে। সর্বশেষ যে অ্যাশেজ সিরিজে যেটা হয়েছে সেখানে কিন্তু 3 দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে গেছে। সো অস্ট্রেলিয়ার স্টাইল এটাই, প্লেইং স্টাইল এটাই, যে ওয়েন ইউ গো ফর কিল, এবং যখনই আপনি প্রতিপক্ষকে একটু চেপে ধরার সুযোগটা পেয়েছেন, একেবারে পুরোপুরি তাকে চেপে ধরে একেবারে মানে ছিন্ন ভিন্ন করে দিবেন, এবং অস্ট্রেলিয়া সেটা করে দেখাতে পেরেছে এখানে। ডারউইনের সেই হারের পর তাদের মধ্যে এক ধরনের কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছিল, এবং তারা হয়তো তারাও নিশ্চয়ই জানতো যে দিস ইজ নট রিয়েল অস্ট্রেলিয়া। রিয়েল অস্ট্রেলিয়া কি সেটা কিন্তু তারা দেখিয়েছে এখানে ম্যাকাইতে। সো আমি উইকেটের সমালোচনা করব না, আমি বরঞ্চ বলবো যে আপনাকে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক সময় প্ল্যান চেঞ্জ করতে হয়, আপনাকে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ম্যাচ খেলতে হবে, ব্যাটিংটা নিজের চেঞ্জ করতে হয়, যে ব্যাটিংটা আমি মনে করি যে বাংলাদেশ করতে পারেনি বলেই আপনি দ্বিতীয় ইনিংসে দেখবেন যে বাংলাদেশের অনেক ব্যাটসম্যান কিন্তু আউট হয়েছেন T20 শর্টস খেলতে গিয়ে, ক্যাচ আউট হয়েছেন আপনি বাউন্ডারি লাইনে। তো আপনি বাউন্ডারি লাইনে কেন ক্যাচ আউট হবেন অন্তত টেস্ট যখন খেলতে নামবেন, এবং যখন আপনার সামনে ইনিংস ব্যবধানে হার অপেক্ষা করছে, রাইট। আরেকটা জিনিস আমরা দেখছি যে এই অস্ট্রেলিয়াতে, আপনি যেহেতু বলছেন যে বারবার অস্ট্রেলিয়ার প্রপার খেলাটা হচ্ছে আসলে এরকমই, আমরা অস্ট্রেলিয়াতে গত বছরই দেখেছি অ্যাশেজে প্রথম দিনে 20 উইকেট গেছে, এরকমও হয়েছে। গতকাল দেখলাম আমরা 18 উইকেট গেছে, এর আগে ইন্ডিয়ার এগেনস্টে আমরা 17 উইকেট যেতে দেখেছি একদিনে। সো এই ধরনের ঘটনা অস্ট্রেলিয়াতে প্রায়ই ঘটে, সেই অনুযায়ী বাংলাদেশের প্ল্যান করা অবশ্যই উচিত ছিল। এই ম্যাচে কি কি হয়েছে, আমরা একটু বাংলাদেশ কি ধরনের রেকর্ডগুলো গড়েছে, যেগুলো হচ্ছে আসলে নেগেটিভ রেকর্ডই, সেগুলো আমরা একটু দেখতে পারি। বিব্রতকর হার, সিরিজের দ্বিতীয় টেস্ট ইনিংস 51 রানে হার বাংলাদেশের, সেখানে প্রথমবারের মতো হচ্ছে বাংলাদেশ 100 রানের আগে অল আউট হয়েছে। এর আগে কিন্তু বাংলাদেশ টেস্টে আমরা অনেকবার ইনিংস ব্যবধানে হারতে দেখেছি, কিন্তু কখনো 2 ইনিংসেই 17 রানের নিচে অল আউট হতে দেখিনি। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটি, সেটা হচ্ছে যে 210 রানের বিপরীতে ইনিংস ব্যবধানে হার কিন্তু আমরা খুব কমই দেখি। টেস্টে সাধারণত ফলো অন হয় হচ্ছে 200 রানের বেশি লিড থাকলে, আমরা সেখানে দেখছি অস্ট্রেলিয়া মাত্র 210 রান করেছে ফার্স্ট ইনিংসে, তারপর বাংলাদেশকে সেখানে ইনিংস ব্যবধানেই হারতে হলো। দুটো ইনিংস মিলিয়ে বাংলাদেশ 210 রান করতে পারেনি। ইনফ্যাক্ট 150 রান করেছে বাংলাদেশ, 160 রান করেছে। ইতিহাসের 161তম টেস্টে এসে 49তম ইনিংস ব্যবধানে হার টাইগারদের কাছে। ভাই, এটা মনে হয় একটা কনসার্নের ব্যাপার যে বাংলাদেশ 161টা টেস্ট খেলেছে, এর মধ্যে 49টা টেস্টে বাংলাদেশ ইনিংসের ব্যবধানে হেরেছে, রাইট। এবং সাম্প্রতিক সময় 26 বছর পর এসেও বাংলাদেশকে এখনো কন্টিনিউয়াসলি হচ্ছে ইনিংস ব্যবধানে হারতে হচ্ছে। আমরা কদিন আগে জিম্বাবুয়েতেও দেখেছি ইনিংস ব্যবধানে। রাইট, আমি সেটাই বলি যে আমার কথা হলো যে আপনি সব ম্যাচ জিতবেন না, এবং সব ম্যাচ আপনি ড্র করতে পারবেন না, কিন্তু সব ম্যাচের মধ্যে যে একটা চ্যালেঞ্জের বিষয় থাকে, সেই চ্যালেঞ্জটা যদি আপনি নিতে পারেন, সেই চ্যালেঞ্জ অনুযায়ী যদি খেলতে পারেন, ম্যাচটা যদি একটু কম্পিটিটিভ হয়, তাহলে আপনি হেরে গেলেও কোনো কিছু যায় আসে না। কিন্তু এই ম্যাচটা এবং আপনি জিম্বাবুয়ের যে ম্যাচের কথা বললেন, সেই দুটো ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে, এবং এখানে কোনো সময় আপনি কিন্তু কোনো সেশনে, কোনো ঘন্টায়, আমি সেশন তো দূরের কথা, কোনো ঘন্টায় বাংলাদেশ কিন্তু আপনি মানে দাপট দেখাতে পারে বা আধিপত্য দেখাতে পারে এমন সিচুয়েশনেই ছিল না। দ্যাট মিনস আপনি টোটালি আউটপ্লেড। তো টোটালি আউটপ্লেড যখন হবেন, তখন আমি মনে করি যে সেখানেই ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছে। জিম্বাবুয়েতে তাই হয়েছে, এবং এখানে এই ম্যাচে এসে তাই হয়েছে। অথচ এর আগের ম্যাচটার কথা যদি আপনি বলেন, সেখানে 11 সেশন খেলা হয়েছিল, এবং 11 সেশনের সবগুলো কিন্তু বাংলাদেশ জিতেছিল। তো এখানে আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে সবচেয়ে বেশি এখন পর্যন্ত বাংলাদেশ আপনার ইনিংস ব্যবধানে হেরেছে, এটা একেবারে শুরু থেকেই কিন্তু আমরা তাই দেখে আসছিলাম। কিন্তু একটা জিনিস আমাকে একটু অবাক করেছে, সেটা হলো যে এই প্রথমবারের মতো 2 ইনিংসে বাংলাদেশ 100 রানের নিচে অল আউট হয়েছে। আপনি একটা ইনিংসে খারাপ করতে পারেন, কারণ একটা ইনিংসে খারাপ আপনি যে কারো হতে পারে, সেটা আপনি অস্ট্রেলিয়াও করেছিল, কিন্তু পরের ইনিংসে আপনি ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আপনার সামনে থাকে। কিন্তু একই ভুল যখন আপনি দুবার করবেন, তার মানেটা হলো যে আপনি কিন্তু শিখছেন না, অথবা শেখার ইচ্ছাটুকু আপনার নেই, অথবা আপনি পারছেন না, আপনি অনেক প্রশ্ন আসতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই টেস্ট ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা সবচেয়ে বড় প্রশ্নের সম্মুখীন যেটা দাঁড় করিয়ে দিবে, সেটা হলো যে অস্ট্রেলিয়ার রিয়েল কন্ডিশনে প্রপার বাউন্সি উইকেটে, পেস বান্ধব উইকেটে, যেটাকে আমি ম্যাকাইয়ের মাইনফিল্ড বলছি, এই ধরনের তেজি উইকেটে খেলার জন্য আপনি যে ধরনের ব্যাটসম্যানশিপের প্রয়োজন, সেই কৌশলটা বাংলাদেশের এখন পর্যন্ত গড়ে উঠেছে কিনা, সেটা একটা প্রশ্ন কিন্তু উঠেই যাবে। আমার জাস্ট এই প্রশ্নের ব্যাখ্যা আমি আরেকটু বলি, সেটা হলো যে ডারউইনের, আপনি বলতে পারেন ডারউইনে তো আমরা ভালো ব্যাটিং করেছি, অবশ্যই ভালো ব্যাটিং করেছি, কারণ ডারউইনে আপনার এই সিচুয়েশন ছিল না, এবং উইকেট কিন্তু এরকম ছিল না। তো আপনাকে এমন উইকেটে, এমন পেসি উইকেটে আপনাকে কিভাবে ব্যাটিং করতে হবে, সেটা আমি মনে করি যে বাংলাদেশ দলের জন্য এখন অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। আরেকটা ব্যাপার আমরা এখানে যেটা দেখছি যে প্রথমবারের মতো 2 দিনের টেস্ট হয়েছে বাংলাদেশ সেই 26 বছর ধরে টেস্ট খেলছে,
এবং 2003 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার মাত্র 3 বছর পরেই অস্ট্রেলিয়াতে গিয়ে খেলেছে, সেখানেও 2টো ম্যাচ ইনিংস ব্যবধানে হেরেছিল, কিন্তু 3.5 দিন পর্যন্ত টানতে পেরেছিল। এবার আমরা দেখলাম যে মাত্র 2 দিনে বাংলাদেশ প্রথমবারের মতো হারলো এত বছর পরে। বারবার যে কথাটা আসছে, ক্যাসের ভাই আপনার কথা সূত্র ধরেই বলি যে বাংলাদেশ এই ধরনের উইকেটে খেলার জন্য যে অভিজ্ঞতা প্রয়োজন, অথবা যে ধরনের মেন্টালিটি প্রয়োজন, অথবা যে ধরনের কৌশলটা চেঞ্জ করার দরকার ছিল বাংলাদেশের, সেটি বাংলাদেশ করতে পারেনি। এই যে মাত্র 2 দিনে হার বাংলাদেশের প্রথমবারের মতো আমরা সেটি দেখছি, এইটাও একটা কনসার্নের ব্যাপার কিনা। এবং বাংলাদেশকে আসলে ওই যে আপনি বলছেন যে বারবারই যে একটা সময় মানে আপনি যখন দেখবেন যে সিচুয়েশন এরকম হচ্ছে, তখন সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী হচ্ছে কৌশলটা চেঞ্জ করে। বাংলাদেশ সেইটা ধরতে পারলো না কেন, ওই কৌশলটা চেঞ্জ করতে পারলো না কেন আসলে? সেটাই, এখন এটা ব্যাটসম্যান কোচকে, ব্যাটিং কোচকে জিজ্ঞেস করলে আমার মনে হয় যে তিনি উত্তরটা ভালো দিতে পারতেন। কারণটা হলো যে ডারউইনের ব্যাটিংটা আমাদের ভালো লেগেছিল কেন, যেটা একটু আগে বললাম যে ডারউইনের যে উইকেট ছিল সেই উইকেটের সাথে সাদৃশ্য ছিল বাংলাদেশের, আগে একটু পরিচিত ছিল, এই ধরনের উইকেটে খেলে আমরা অভ্যস্ত ছিলাম, কিন্তু এই উইকেটে খেলে কিন্তু আমরা অভ্যস্ত নই। এবং আপনি দেখবেন যে বাংলাদেশ কোনো সময় আপনি বিপদে পড়বেন, আপনার 2 উইকেট 3 উইকেট চলে যেতে পারে। আমরা তো জানি যে আমাদের ওপেনিং ভালো না, আমাদের ব্যাটিংটা শুরু হয় আপনার কিন্তু 3-4-30 এখান থেকে, কিন্তু ডারউইনে কিন্তু সেই সমস্যাটা হয়নি। ডারউইনে আমরা দেখেছি 40 রানে প্রথম উইকেট পড়েছিল, তারপরে আপনি একটা 100 রানের পার্টনারশিপ হয়েছে, পরের উইকেটেই পার্টনারশিপ হয়েছে 90+। তো এটাই আমি মনে করি যে বাংলাদেশ দলের ওখানে জয়ের একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল এবং ব্যাটিংটা সুন্দর করেছিল। কিন্তু এখানে আপনি যখন 64 এবং 95 রানে যে অল আউট হয়েছেন, কোনো সময় কিন্তু আপনার একটা পার্টনারশিপ হয়নি এবং কোনো সময় আপনি বিপদের সমস্যা গর্ত থেকে বেরিয়ে আসতে পারেননি। আপনি দেখবেন যে সব ব্যাটসম্যান যে খুব ভালো বলে আউট হয়েছেন তা কিন্তু না। আপনি ফুলার লেন্থের যে বলে আউট হয়েছেন, আপনি ইয়র্ক করার জন্য যে বল করেছিলেন ফুলার লেন্থের বল, সেই বলটাই আপনি জাস্ট গালির উপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন। এই শটস কেন খেলবেন আপনি? আজকের কথাই বলি, মমিনুল যে কায়দায় আউট হয়েছেন, শান্ত যে কায়দায় আউট হয়েছেন, তানজিদ তামিম যে কায়দায় আউট হয়েছেন, দিস ইজ নট প্রপার টেস্ট ক্রিকেট ব্যাটিং। ইভেন লিটন এবং মেহেদী হাসান মিরাজ অনেক বাইরের বল ছিল, তারা বাইরের বল কাট করতে গিয়ে একটা দুটো মানে কেউ এই ধরনের ভুল শটে একবার দুবার আপনি আউট হতে পারেন, কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস একই কায়দায় আউট হন, তার মানেটা হলো যে আপনি হয়তো পারছেন না, বা আপনি সেই কৌশলটা আপনার জানা নেই, বা সেই দক্ষতা আপনার নেই। এই প্রশ্নটা এই ধরনের সিচুয়েশন কিভাবে আসলে রিকভার করতে হয়? রিকভার করার একটাই উপায়, সেটা হলো যে ধরনের উইকেট আপনার খেলে অভ্যস্ত করতে হবে। এই ধরনের উইকেট আপনাকে ঘরোয়া ক্রিকেটে তৈরি করতে হবে। মিরপুরে বা আপনি যে কোনো জায়গায় 10টা উইকেট আপনি তৈরি করেন, এই ধরনের একদম পুরোপুরি ঘাসের উইকেট এবং এই ধরনের বাউন্সি এবং পেসি উইকেট আপনাকে পুরো বছর জুড়ে কিন্তু রাখতে হবে, অন্তত 1টা বা 2টো উইকেট রাখতে হবে, যেখানে আপনি অফ সিজনে সবসময় খেলবেন, প্র্যাকটিস করবেন, এবং আপনার ইম্পর্টেন্ট ম্যাচগুলো কিন্তু আপনার এই ধরনের উইকেট আপনাকে খেলাতে হবে। এবং আপনি দেখবেন যে লক্ষ্য করে থাকবেন যে এই যে পেস উইকেটে খেলা হচ্ছে, এটার জন্য কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা শুধুমাত্র হয়েছে কিন্তু ব্যাটসম্যানদের জন্য, বোলারদের জন্য কিন্তু না। কারণ বোলাররা কিন্তু ঠিকই মানিয়ে নিতে পেরেছেন। দ্যাট মিনস এই লেভেলে বা এই কন্ডিশনে আপনি ম্যাচ পারফর্ম করে জেতার মতো ক্ষমতা আমাদের অর্ধেকটুকু রয়েছে, মানে বোলিং দলের রয়েছে, এখন পর্যন্ত ব্যাটিং দলের সেরকমভাবে হয়নি। সো এটা আপনাকে এই কাভার আপটুকু করতে হবে। আর ফিরে যাচ্ছি পুরোনো প্রসঙ্গে, সেটি হলো যে অস্ট্রেলিয়া কিন্তু ভালোই জানতো যে এই যে মাইনফিল্ড তারা তৈরি করেছে, এই মাইনফিল্ডে কিন্তু আমি তো বলবো যে এটা 150 বা 160 রানের উইকেট, এটা 180 বা 200 রানের উইকেট যদি বলেন, তাহলে এটা বলবেন যে আপনি এখানে অনেক ভালো স্কোর। তো বাংলাদেশের এই চিন্তাটা করা উচিত ছিল, যখন আপনি 12 রানে 4 উইকেট আপনার হারিয়ে গিয়েছে, তখন আপনাকে চিন্তাই করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে কিন্তু রান দরকার নেই, আমাদেরকে কিন্তু সময়টা কাটাতে হবে এবং 150 রানের মতো তুলতে হবে। এবং সেটা যদি করতে পারতো বাংলাদেশ, ফার্স্ট ইনিংসে যদি একটু ভালো কাভার আপটা করতে পারতো, তাহলে আমার মনে হয় যে এই ম্যাচে আজকে হয়তো 2 দিনে এই ম্যাচটা শেষ হতো না। আরেকটা বিষয় একটু শেষ করি, সেটি হলো যে 2 দিনে ম্যাচ হারা বা 3 দিনে ম্যাচ হারার মধ্যে আমি পার্থক্য তেমন কোনো কিছু দেখি না। আর একটা ম্যাচ আপনি 5 দিনে টেনে নিয়ে যাবেন, সেটাতেও যদি আপনি ভালো না খেলে যদি 5 দিনে টেনে নিয়ে যান, আমি এটাতে কিন্তু পক্ষে না। আমার কথা হলো যে আপনাকে ভালো খেলতে হবে, চ্যালেঞ্জটুকু জিততে হবে, প্রত্যেকটা সেশনে প্রত্যেকটা ঘন্টায় চ্যালেঞ্জটুকু জিততে হবে, যেটা এই টেস্ট ম্যাচে বাংলাদেশ এখানে করতে পারেনি। আপনি দেখুন ডারউইনে বাংলাদেশ এই অস্ট্রেলিয়া হেরেছে কত দিনে, 3.5 দিনেও না, আপনি 3.5 দিনে ম্যাচটা হেরেছে, কিন্তু তো নিজের মাটিতে নিজের কন্ডিশনে তারা 3.5 দিনে ম্যাচটা হেরেছে। কারণটা হলো যে তারা কোনো কম্পিটিশনই করতে পারেনি সেই ম্যাচে, এখানেও কিন্তু বাংলাদেশের তাই হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি এক কথা আমার কাছে জিজ্ঞেস করেন, তাহলে বলবো যে এই ধরনের উইকেটে, এই ধরনের কন্ডিশনে এবং এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকারের বিরুদ্ধে খেলতে যে ধরনের আপনার একটা বাস্তবসম্মত ব্যাটিং প্রয়োজন, সেটা বাংলাদেশ দলের এখন পর্যন্ত গড়ে ওঠেনি। সো এই হারটাকে আমি বলবো এক কথায় রিয়েলিটি চেক। এক্স্যাক্টলি, বাংলাদেশ ডারউইনে জিতে যেভাবে আসলে উঠছিল, তাদেরকে সম্ভবত এই হারটা তাদেরকে আবার পা মাটিতে নামিয়ে আনবে। ক্যাসার ভাই, আমরা আপনার কাছে আরও ফিরবো আলোচনায়, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছি ম্যাকাই টেস্ট নিয়ে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার। কায়সার ভাই, আমরা টিম নিয়ে কথা বলছিলাম, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে আপনি বারবারই বলছেন যেভাবে আউটগুলো হলো, আউটের ধরনগুলো নিয়ে আসলে আলাপ করার সুযোগ আছে। অবশ্যই বাংলাদেশকে সেখানে রান করতে হাঁসফাঁস করতে হয়েছে, অবশ্যই বোলাররা ভালো, অবশ্যই উইকেটে সমস্যা ছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আউট হলেন, আসলে এই আউটগুলো কি আসলে ডিফেন্ড করা যায়? অবশ্যই ডিফেন্ড করা যায়, ডিফেন্ড করা যায় না, কোনো মতেই ডিফেন্ড করা যায় না। কারণটা হলো যে কিছু ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছেন সেটা আপনি, যেটা আমি বললাম যে সেটা কোনো মতেই কিন্তু আপনি প্রপার টেস্ট ব্যাটিংয়ের মানে নজির না। আপনি যদি দেখেন যে সাদমান ইসলাম যে কায়দায় আউট হয়েছেন, পুরো সিরিজে তিনি কিন্তু ফ্লপ, একবারও কিন্তু উইকেটে টিকতেই পারেননি, যেটা কিন্তু আপনি একজন ওপেনারের সবচেয়ে বড় কাজ। ওপেনারের কাজটা কি, এবং ওপেনাররা শুরুতে আউট হয়ে গেলে কিন্তু আসলে এক্সপোজড হয়ে যায়, পুরো ব্যাটিং লাইনআপটা এক্সপোজড হয়ে যায়, এবং বাংলাদেশ সেখানে মনে হয় বারবার ভুগছে। সবচেয়ে বড় বিষয় হলো যে টেস্ট ক্রিকেটে ওপেনারটা কিন্তু আপনি অনেক ইম্পর্টেন্ট জব, এটা স্পেশালাইজেশন জব, এবং আপনি স্পেশাল জবটা জানেন বলে আপনাকে কিন্তু এই স্পেশাল কাজে পাঠানো হয়েছে। তো সেটা আপনি কেন করতে ব্যর্থ হবেন? আর যখনই আপনি ব্যর্থ হবেন তখন আপনার ব্যাটিংয়ের দুর্বলতাটা কোথায় সেটা কিন্তু খুব দ্রুত এক্সপোজ হয়ে যায়, এবং এখানে কিন্তু তাই হয়েছে। আপনি দেখবেন যে ওই সাদমান ইসলাম ম্যাক্সিমাম সময় মানে একটু ব্যাকফুটে খেলার চেষ্টাটুকু করেছেন, একটু দেরিতে বল খেলার চেষ্টাটুকু করেছেন, কিন্তু সবসময় কিন্তু আপনি সুইং উইকেটে সেরকমভাবে সেই কৌশলে খেলতে পারবেন না। সো আপনাকে যেটা হলো যে আপনি আগে যে কৌশল নিয়ে আপনি শিখে এসেছেন সেই কৌশলটাই যদি এখানে প্রয়োগ করতে চান, এবং প্রতিপক্ষ আপনাকে অন্য কৌশলে বোলিংটা করছে, সেটা দুইটা যদি ম্যাচ না করে তখন কিন্তু আপনি মানে নিশ্চিতভাবে ধরা খেয়ে যাবেন। তো এখানেও কিন্তু তাই হয়েছে যে সাদমান ইসলাম যে কায়দায় আউট হয়েছেন তাতে দেখে মনে হয়েছে যে তিনি খুব সম্ভবত এই ধরনের উইকেটে এত পেস মানে বোলারদেরকে মোকাবেলা করার মতো যে ধরনের ডিটারমিনেশন তার দরকার, যে ধরনের কৌশল তার দরকার, সেটা খুব সম্ভবত এখানে একটু নড়ে চড়ে গিয়েছে তার, এই কারণে তিনি পারেননি। এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো যে আপনি একটা বিষয় আমার কাছে হয়েছে, যেটা দেখবেন যে আপনি এই ধরনের উইকেটে শুধুমাত্র আপনি যদি ডিফেন্ড করেন আপনি কিন্তু পারবেন না, আপনাকে কিন্তু রানও করতে হবে কিছু। সো এই কারণে খুব সম্ভবত আজকের, আমি সেকেন্ড ইনিংসের কথায় ফিরে যাচ্ছি, এখানে আপনি দেখবেন যে নাজমুল হোসেন শান্ত কিছুটা কাউন্টার অ্যাটাক করার একটা চেষ্টা করেছেন, কিন্তু আপনি কাউন্টার অ্যাটাক করতে গিয়ে সেটাকে টেস্টটাকে আপনি যদি ওই যে বাসবল সিস্টেমে চলে যান, অথবা যদি আপনি টি-20-র মতো করে বানাতে শুরু করেন, তখন দেখবেন যে আপনার বিপদ কিন্তু বাড়তে পারে। কারণ যখনই আপনি একটু অ্যাটাকিং করবেন তখন এক অর্থে কিন্তু আপনি আউট হওয়ার সুযোগটা একটু বেশি তৈরি করছেন। আর টেস্ট ক্রিকেটে কিন্তু তাই, টেস্টে আপনি বোলাররা দেখবেন যে সবসময় যে ভুল করেন তা কিন্তু না, হয়তো একটা দুটো বল তারা একটু লুজ বল দিবেন বা ভুল করবেন, কিন্তু আপনি যখনই তাকে আউট হওয়ার সুযোগটা বাড়িয়ে দিবেন তখন তিনি কিন্তু সেই সুযোগটা নেন, যেটা হয়েছে আমি মনে করি যে নাজমুল হোসেন শান্তর বেলায়। ভালো খেলছিলেন তিনি, রানও আসছিল খুব, উইকেটে প্রায় ডাউন দ্য উইকেটে যে তিনি খেলতে গেলেন বা হচ্ছে আপনার বাউন্ডারি লাইনে ক্যাচ দিলেন, সেটা আবার টেস্টে বা এই সময়ে যে সিচুয়েশন ছিল বাংলাদেশ দলের, সেই সময়টার সঙ্গে নিশ্চয়ই মানানসই নয়, কোনো মতেই মানানসই না, কোনো মতেই সেটা মানানসই না। এবং তিনি এবং মুশফিক রহিম যদি আপনি আজকে সারাদিন খেলে পার করে দিতে পারতেন তাহলে এই প্রেশারটা নিশ্চিতভাবে আমি বলি আপনাকে যে এটা অস্ট্রেলিয়ার ঘাড়ে কিন্তু চলে যেত। টেস্ট ক্রিকেট হলো সেই জিনিসই, যখনই আপনি প্রেশারটা মানে অন্যের কাঁধে চাপাবেন তখন দেখবেন যে ম্যাচে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন, কিন্তু এখানে বাংলাদেশ ম্যাক্সিমাম সময় প্রেশারে ছিল এবং তারা কিছু ভুল ব্যাটিংয়ের কারণে তাদের আপনি প্রেশারটা আরও বেড়ে গিয়েছে। সব কিছু মিলে যেটি বললাম যে আপনি এই ধরনের উইকেটে খেলার জন্য যে ধরনের ব্যাটসম্যানশিপটা আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা সেই দক্ষতাটুকু দেখাতে পারিনি। আমি মুমিনুর রাউটটা নিয়ে একটু শুনতে চাই কায়সার ভাই। দেখলাম ব্যাট বলের লম্বা গ্যাপ ছিল আর কি, তিনি এত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এবং টেস্ট স্পেশালিস্ট আমাদের, সো টেস্টেই রেগুলার খেলছেন এবং টেস্টের ম্যারিটটা একটু আলাদা, টেস্টের টেম্পারমেন্ট আলাদা, সবই তিনি জানেন, সবই তিনি বোঝেন। বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানও তিনি, সব অনেকগুলো কীর্তি তার আছে, কিন্তু তিনি যেভাবে আউটটা হলেন, যেভাবে বল ব্যাটের যে ব্যবধানটা ছিল, গ্যাপটা ছিল, এইটা আসলে মুমিনুল হকের টেস্ট ক্যারিয়ারের সঙ্গে বা তার যে লেভেল, সেই লেভেলের সঙ্গে যায় কিনা। ওভারঅল আমার কাছে যা মনে হয়েছে সেটা হলো যে এই উইকেটে যখন আপনি বাংলাদেশ ব্যাটিং প্রথমে করতে নেমেছে এবং যে কায়দায় আপনার মিচেল স্টার্ক, কামিন্স এবং হ্যাজেলউড বোলিং করছিলেন, তাতে বাংলাদেশ দলের যে আত্মবিশ্বাসটুকু ছিল সেই আত্মবিশ্বাসটুকু একটু নড়ে গিয়েছে, এবং কেন জানি আমার কাছে মনে হয়েছে যে ব্যাটসম্যানরা খুব সম্ভবত একটু ভয় পাচ্ছেন যে এই ধরনের উইকেটে খেলতে নামলে আপনাকে দেখবেন যে আপনি যখনই একটু ওভার কশাস হয়ে যাবেন, অথবা আপনি যখন একটু মনে করবেন যে না আমি একটু মেরে কেটে বেরিয়ে যাই, তখন দেখবেন যে আপনি হয়তো সেই ভয় তাড়ানোর চেষ্টাটুকু করছেন। সো এখানে আপনাকে
একদম যে টেকনিক এবং টেকনিক্যাল যে বিষয়টা, এখানে আপনি যদি দক্ষ না হন তাহলে আপনাকে সহজে কিন্তু এক্সপোজ করে দিতে পারবেন পেস বোলাররা, যেটা করেছে আপনার খুব সহজভাবে কিন্তু মিচেল স্টার্ক এখানে। ডারউইনে তিনি পারেননি, কারণটা হলো যে ডারউইন ওয়াজ নট হিজ প্লেস। এক অর্থে তিনি যে কায়দায় বোলিং করেন এবং যেভাবে উইকেট থেকে একটু অ্যাসিস্ট পেলে আরও ভয়াবহ হয়ে যান, সেই উইকেট থেকে সেই অ্যাসিস্ট্যান্সটা তিনি পাননি। আপনি হয়তো বলতে পারেন যে তিনি পাননি, কিন্তু হাসান মাহমুদটা পেয়েছেন। হাসান মাহমুদ পেয়েছেন কারণ হাসান মাহমুদ নট ফিউরি বোলার। আপনি তার মতো কিন্তু ফাস্ট অ্যান্ড ফিউরি বোলার কিন্তু হাসান মাহমুদ না। হাসান মাহমুদ যেটা করেছেন সেটা হলো যে তিনি একদম প্রপার লেন্থে বল করেছিলেন এবং সুইংটা সেখান থেকে আদায় করে নিতে পেরেছিলেন। সো এই কারণে হাসান মাহমুদ সেখানে সফল হয়েছেন। কিন্তু মিচেল স্টার্ক যেটা করতে চেয়েছিলেন, তিনি আসলে তার গতির ব্যবহার সেখানে বেশি করতে চেয়েছিলেন বলে সেই জায়গাটুকু পাননি। কিন্তু কিভাবে কাভার আপ করা যায় পরের ম্যাচে কিন্তু তিনি করে সেটা দেখিয়েছেন। তো দিস ইজ কল চ্যাম্পিয়ন। যে কোনো তারকা বা যে কোনো চ্যাম্পিয়ন ক্রিকেটার কিন্তু এটাই, যে আপনি একবার একটু ভুল করেছেন, একটা ম্যাচে ভুল করেছেন, কিন্তু পরের ম্যাচে সেটা কিভাবে কাভার আপ করা যায় এমনভাবে কাভার আপ করবেন যাতে আগের ম্যাচের ভুলটাকে কেউ না বলে এই ম্যাচে যে পারফরমেন্স আপনি করেছেন সেই পারফরমেন্সটাকে সবাই আপনাকে যেন বাহবা দিবে, এবং তাই দিচ্ছে। কিন্তু অস্ট্রেলিয়া দেখুন আপনি, যে ডারউইনে যে বাজে ক্রিকেট খেলেছিল সেখানে কিন্তু তাদের সেই জিনিসটা তারা ভুলিয়ে দিয়েছে এখানে এত দুর্দান্ত পারফরমেন্স করে। এবং বাংলাদেশ যে এত চমৎকার ক্রিকেট খেলেছিল ডারউইনে, সেটা ভুলে যাচ্ছি আমরা, কারণ এখানে এত বাজে পারফরমেন্স করার কারণে। আর শেষ করছি, আপনি যেটা বলছিলেন যে অবশ্যই আমি মনে করি যে মমিনুলের আরও বেশি রেসপন্সিবল ব্যাটিংটা করা উচিত ছিল, কারণ তিনি একজন স্পেশাল ব্যাটসম্যান, টেস্ট ব্যাটসম্যান। টেস্ট ছাড়া অন্য কোনো ক্রিকেটে তিনি খেলেন না। সো এই সিচুয়েশন তিনি আগেও ফেস করেছেন এবং তার কাছ থেকে আমি মনে করি যে আরও একটু ভালো ব্যাটিংটা তার কাছ থেকে আমি আশা করেছিলাম। চ্যালেঞ্জটা তিনি যেন নিতে পারতেন, সেরকম একটা ব্যাটিং তিনি করতে পারলে আমি খুব সন্তুষ্ট হতাম। এখানে যে খেলা যায় না এমন কোনো কিছু নাই, উইকেটে খেলা যায়, যেটা কিন্তু মুশফিক রহিম করে দেখিয়েছেন। আপনি 80 বলের মতো খেলেছেন এবং রান করেছেন মাত্র 29। তো এখানে আপনাকে রানের চেয়ে টিকে থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা ছিল, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা করতে পারেননি। রাইট, মুশফিকুর রহিম 82টা বল পর্যন্ত মোকাবেলা করেছিলেন এবং নট আউট ছিলেন। আমরা একটু দেখতে চাই মুশফিকুর রহিম এবং লিটন দাস সেই সিরিজটাই কেমন খেললেন। এই সিরিজে 3টে ইনিংস বাংলাদেশ খেলেছে। 3টা ইনিংসের মধ্যে একটা ইনিংসেও লিটন দাস রানের খাতা খুলতে পারেননি। 4টা ইনিংসই বাংলাদেশ খেলেছে, একটা ইনিংসে তাদেরকে নামতে হয়নি। বেসিক্যালি বাংলাদেশ যেহেতু 9 উইকেটে জয় পেয়েছিল। 27 বল তিনি ফেস করেছেন লিটন দাস এবং 3টা ম্যাচেই তার স্কোর 0-0-0। মুশফিকুর রহিমকে আমরা দেখছি 3 ইনিংসে 70 রান তিনি করেছেন, 157 বল ফেস করেছেন। লাস্ট ইনিংসটা, আজকের ইনিংসে তিনি 29 রানে অপরাজিত ছিলেন, 82 বল খেলেছেন। আগের ইনিংসে তিনি 5 রান করেছিলেন, সেখানেও তিনি 42 বল খেলেছেন। দুটো ইনিংসেই তিনি উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছেন। একটাতে ফিরে গেছেন, আরেকটাতে নট আউট ছিলেন, তার সঙ্গীরা তাকে সঙ্গ দিতে পারেনি। শুরুতে একটু লিটন দাসকে নিয়ে কথা বলতে চাই। লিটন দাসকে না পাওয়া নিয়ে অনেক আক্ষেপ ছিল, পাবো কি পাবো না এই ধরনের একটা দোলাচল ছিল। ইনজুরি কাটিয়ে তাকে শেষ মুহূর্তে নিয়ে যাওয়া হলো, দলের সবার সঙ্গে কিন্তু তিনি যেতে পারেননি এবং প্রথম টেস্টেই তাকে নামিয়ে দেওয়া হলো। 3টে ইনিংস তিনি খেললেন, একটাতেও তিনি রানের খাতা খুলতে পারেননি। এই সিরিজের সবচেয়ে বড় হতাশা কি আমাদের লিটন দাস কিনা? শুধু সেটা না, আমি বললে হয়তো নির্বাচকরা একটু মাইন্ড করতে পারেন, কিন্তু আমি বলবো যে ইট ওয়াজ এ রং চয়েস। রং চয়েস কোন অর্থে? কারণটা হলো যে লিটন দাসের ইনজুরি কী ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডে কিন্তু অনেক সময় একটা আপনি সন্দেহের মতো অবস্থায় দাঁড়িয়েছিল যে লিটন দাস আসলে ইনজুরি থেকে পড়েছেন, ইনজুরিটা তার কি, কবে ইনজুরি থেকে তিনি ফিরে আসবেন, সে ধরনের একটা কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের লুকোছাপা ছিল বা একটা অস্পষ্টতা ছিল। আপনি খুব ক্লিয়ার কোনো থট আমরা কিন্তু পাইনি। আপনি দেখবেন যে লিটন দাস কিন্তু জিম্বাবুয়েতে খেলতে গিয়েছিলেন, কিন্তু জিম্বাবুয়েতে তিনি টেস্ট না খেলে চলে এসেছিলেন। বলা হয়েছিল যে তিনি তার ইনজুরিতে পড়েছেন এবং তার ইনজুরিটা ইনজুরিটা কাভার আপ করার জন্য বা ইনজুরি থেকে বেরিয়ে আসার জন্য তার শুশ্রূষা চলছে এবং তিনি আপনি সিস্টেমের মধ্যে রয়েছেন, চিকিৎসার মধ্যে রয়েছেন এবং তিনি প্রথম টেস্ট মিস করবেন বলেও কিন্তু তাকে প্রথমে দলের মধ্যে রাখা হয়নি। প্রথমে যে দল ঘোষণা করেছিল সেখানে তাকে রাখা হয়নি, বিকল্প উইকেট কিপার হিসেবে জাকির আলীকে পাঠানো হয়েছে এবং জাকির আলী টিমের সাথে চলেও গিয়েছেন ওখানে। চলে যাওয়ার পর হঠাৎ করে বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়া চলে গিয়েছে, তারপরে হঠাৎ করে দল চলে যাওয়ার 2 দিন পরে হঠাৎ করে আমরা শুনলাম যে লিটন দাস প্রথম টেস্টের জন্য ফিট হয়ে যাবেন। তো এই যে আপনি দোলাচলটা, এই অস্পষ্টতা কেন থাকবে? এবং তার চেয়ে বড় বিষয় হলো যে লিটন দাস যখন ওখানে গেছেন তখন জাকির আলীকে ফিরিয়ে আনা হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে টোটাল জিনিসটাই এক ধরনের কিন্তু একটা রহস্য এর বিষয় একটা ছিল, প্লাস আপনি একটা অস্পষ্টতা ছিল। সো এই যে ক্লিননেসটা না থাকাটা বা আপনি ক্লিয়ার না থাকাটা, থট ক্লিয়ার না থাকাটা
আমি মনে করি যে সেটা লিটন দাসের নিজের যে আপনি একটা ফোকাসের বিষয় ছিল ব্যাটিংয়ের। লিটন দাস ইজ গুড ব্যাটসম্যান, কোনো সন্দেহ নেই। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তিনি দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন, পাকিস্তানের মাটিতেও সুপার ক্রিকেট খেলেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু জিম্বাবুয়েতে টেস্ট খেলেননি, সেখানে গিয়েছিলেন, না খেলে চলে এসেছেন। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার আগে তিনি ইনজুরিতে ছিলেন, খেলতে পারবেন কিনা, প্রথম টেস্টের আগে ফিটনেসটা তিনি পাবেন কিনা সেটা একটা অস্পষ্টতা ছিল। তারপর দল চলে যাওয়ার পর সেই অস্পষ্টতা কাটিয়ে উঠে হঠাৎ করে তাকে দলের মধ্যে ইনজেক্ট করা হয়েছে এবং বলা, প্রথমে শুনেছিলাম আমরা যে পরের টেস্টে তিনি খেলবেন, কিন্তু আমরা শুনলাম যে না, তিনি প্রথম টেস্ট থেকেও খেলতে নামছেন। সো এই যে আপনি এক ধরনের, আমার কাছে মনে হয়েছে যে একটা অস্পষ্টতা, এই অস্পষ্টতা তাকে ব্যাটিং থেকে বা তার ক্রিকেট থেকে এক ধরনের কিন্তু আপনার, আমার কাছে মনে হয়েছে যে ফোকাসটা একটু দূর করে দিয়েছে। আর সব মিলে তিনি 27 বল খেলেছেন, দ্যাট মিনস আপনি এটাই প্রমাণ করছে যে 3 ইনিংসে 27 বল, যদি আপনি গড় করেন 9টি করে বল খেলেছেন তিনি প্রত্যেক ইনিংসে, দ্যাট মিনস তিনি ডারউইন টেস্টে তিনি এক বলেই প্রথম বলে আউট হয়ে গেছিলেন। দ্যাট মিন্স তিনি কিন্তু প্রথম বলে আউট, তো আপনি যে কেউ হতে পারেন, এটা আপনি তখন, এটা পৃথিবীর অনেক সেরা ব্যাটসম্যান আউট হয়েছেন, কোনো সন্দেহ নেই। একাই তিনি নিজেকে একটু উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছেন, রাইট। তারপরে আমার কাছে মনে হয়েছে যে তিনি কোনো সময় উইকেটে থিতু হতে পারেননি এবং এই ধরনের সিচুয়েশনে খেলার জন্য প্রথমে যেটি আমি বললাম যে আপনাকে আগে সেট হতে হবে, জি, ওয়েন ইউ গেট সেট দেন গো ফর বিগ ওয়ান, কিন্তু তিনি এখানে সেট হতেই পারেননি এবং এটি আমি মনে করি যে খুবই দুঃখজনক একটা বিষয়। কারণ 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট খেলতে গিয়েছিল, লিটন দাস তার এতগুলো টেস্ট খেলেছেন, এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টেস্ট খেলতে গিয়েছিলেন। আমার কাছে তাই মনে হয়েছে যে লিটন দাসকে যে হঠাৎ করে চুজ করা হয়েছিল ফার্স্ট টেস্টের জন্য, মোস্ট প্রবলি একটা তার কাছ থেকেও এক ধরনের তাড়া ছিল এবং টিম ম্যানেজমেন্টও চেয়েছে যে তিনি যদি খেলেন, এখানে এক্সপেরিয়েন্স ব্যাটার, তিনি যদি খেলেন তাহলে সুযোগটা একটা ভালো হবে। তো সবকিছু মিলে তারপর আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আপনি মানে একটা সিরিজে খেলার আগে যে এক ধরনের অস্পষ্টতা ছিল, সেই অস্পষ্টতার কারণে তিনি নিজেও খুব একটা মনোযোগী হতে পারেননি এবং যে কায়দায় আউট হয়েছেন তাতে আমার কাছে মনে হয়েছে যে তিনি সম্ভবত 50টার বেশি টেস্ট ম্যাচ তিনি খেলে ফেলেছেন অলরেডি, দেখে মনে হয়েছে যে একেবারে পুরো নবিশি কায়দায় কিন্তু আউট হয়েছেন, কোনো সময় উইকেটে সেট হতে পারেননি। সব কিছু মিলে এই সিরিজটা তার জন্য খুবই একটা হতাশার এবং আমার কাছে মনে হচ্ছে যে খুব দ্রুত তিনি এই জিনিসটা ভুলে যেতে পারবেন, ভুলে যেতে চাইবেন আর কি। আর মুশফিক রহিমের ব্যাপারে ফিরি, মুশফিক রহিমের আপনি যদি সার্বিক 3টা ইনিংস তার দেখেন, আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ তিনি 100টার বেশি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন, এক্সপিরিয়েন্সের কোনো ঘাটতি নেই এবং এখানে তিনি খুব সম্ভবত 7000 রান করার জন্য তার 196-এর মতো রান করার দরকার ছিল। একটা বড় ইনিংস কিন্তু খেললে সেই হয়তো মাইল ফলকে তিনি পৌঁছে যেতে পারতেন, কিন্তু প্রথম ইনিংসটা তিনি যেটা ডারউইনে খেলেছিলেন দ্যাট ওয়াজ বিউটিফুল, কোনো সন্দেহ নেই, 36 রান করেছিলেন, কিন্তু আরও বড় করা উচিত ছিল, উইকেটে সেট হয়ে গিয়েছিলেন। আমি সবসময় নোমান একটা জিনিস বলি, সেটা হলো যে আপনি প্রথম বলে আউট হতে পারেন, 0 রান আউট হতে পারেন, এটাতে দোষের কোনো কিছু নাই, সেটা আপনি সেট হওয়ার আগে আউট হয়ে গিয়েছেন। কিন্তু আপনি যখন উইকেটে সেট হয়ে গিয়েছেন, এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, তখন আপনাকে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে বড় খেলে আসতে হবে। এখানে মনে হয় ভাই একটা ক্রিকেটে একটা কথা আছে, সেটা হচ্ছে যে উইকেটে সেট হয়ে আউট হওয়াটা এক ধরনের ক্রাইম, প্রথম বলে আউট হয়ে যাওয়া কিন্তু ক্রাইম না। অবশ্যই আমি সেটাই বলছি, কারণটা হলো যে আপনি কিন্তু উইকেটে সেট হয়ে গেছেন, দ্যাট মিনস আপনি এখন মানে প্রথম যে লড়াইটা ছিল সেই লড়াইটা আপনি জিতে গিয়েছেন, কিন্তু সেটা জিতে যাওয়ার পর আপনি মাঝখান থেকে যদি আবার লড়াইটা হেরে ফিরে আসেন, তখন সেটাকে আপনি কখনোই মানে সঠিক কোনো কিছু বলতে পারবেন না। আর তিনি মুশফিক রহিম দলের স্পেশালিস্ট ব্যাটসম্যান, এত 100টা টেস্ট খেলেছেন, এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলার একটা সুযোগ তার সামনে ছিল। আর পরবর্তীতে আর কবে খেলতে পারবেন আমি জানি না, ঠিক অস্ট্রেলিয়ায় আর কবে বাংলাদেশ দল টেস্ট খেলবে, কিন্তু এখানে যারা সুযোগ পেয়েছিলেন তাদের উচিত ছিল যে এই জিনিসটাকে আর একটু রাঙিয়ে নেওয়াটা, মানে নিজের পারফরমেন্সটাকে একটু রাঙিয়ে নেওয়া। 42 বলে ফার্স্ট ইনিংসে তিনি 5 রান করলেন, এই ইনিংস হচ্ছে 82 বলে 29 রানে নট আউট ছিলেন। চ্যাম্পিয়ন প্লেয়াররা এই ধরনের সিচুয়েশনগুলোতে ম্যাচ বের করে আনে সাধারণত। বাংলাদেশ দুইটা ইনিংসে যে সিচুয়েশনে ছিল, 64 রান অল আউট হয়েছে, 95 রান অল আউট হয়েছে, এই ধরনের সিচুয়েশন থেকে আসলে চ্যাম্পিয়ন প্লেয়াররা বের করে আনে। আমরা মুশফিকুর রহিমকে এর আগে দেখেছি, বাট এই দুটো ইনিংসেই তিনি দায়িত্বটা নিতে পারলেন না, এইটা মনে হয় একটা বড় কনসার্ন। দ্বিতীয় ইনিংসে তিনি চেষ্টা করেছিলেন এবং তার মতো করে আর দুজন ব্যাটার যদি আপনি জেনুইন ব্যাটার, আমি বলবো না যে টেইলেন্ডাররা, জেনুইন ব্যাটার যদি আপনি এরকমভাবে ঘন্টাখানেক টিকে থাকতে পারতেন উইকেটে, তাহলে হয়তো আজকে আমরা আলাপ করতাম যে থার্ড ডেতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কেমন চ্যালেঞ্জটুকু দিবে, এই ম্যাচের সিনারিওটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারতো। মুশফিক সেই চেষ্টাটুকু করেছেন, কিন্তু সঙ্গে পার্টনার কিন্তু পাননি। এবং আরেকটা বিষয় আমাকে একটু অবাক করেছে, সেটা হলো যে মুশফিক, আপনি দেখবেন যে যখনই আপনি টেইলেন্ডারদের সাথে ব্যাট করবেন, তখন আপনাকে দায়িত্বটা একটু বেশি নিতে হবে। আপনি যদি টেইলেন্ডারদের সাথে ব্যাট করতে গিয়ে ম্যাক্সিমাম বল ফেস করার দায়িত্বটা টেইলেন্ডারদেরকে দিয়ে দেন, তখন দেখবেন যে আপনি মানে লেসটা খুব দ্রুত কিন্তু ওপেন হয়ে যায় এবং তাদেরকে আউট করাটা খুব সহজ হয়ে যায়। অস্ট্রেলিয়া কিন্তু সেই কাজটুকু করেছে এখানে। আর মুশফিক রহিম স্পেশালিস্ট ব্যাটসম্যান, অভিজ্ঞ ক্রিকেটার,
এই উইকেটে কেমন করে খেলতে হবে বা এই ধরনের সিচুয়েশন কেমন করে কভার আপ করতে হবে সেটা তার জানা ছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে হি ডিড নট গেট সাপোর্ট ফ্রম আদার কর্নার। অন্য প্রান্ত থেকে যদি তিনি একটু সাপোর্টটা পেতেন তাহলে আমার মনে হয় যে হয়তো তার ইনিংসটা আমরা আরো একটু সাফল্য নিয়ে আলোচনা করতে এবং পারতাম। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ দলও উপকৃত হতো। ক্যাসেল ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছি ম্যাকাই টেস্ট নিয়ে। ক্যাসার ভাই, আপনার সঙ্গে এই যে বাংলাদেশের দলের প্লেয়ারদের নিয়ে, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের নিয়ে কথা বলছি। বাংলাদেশ যখন এরকম একটা লজ্জাজনক হার আমরা বলছি, সেখানে আড়ালে পড়ে যাচ্ছে শরীফুল ইসলামের কীর্তিটাও। আমরা একটু শরীফুলের এই টেস্টে ফার্স্ট ইনিংসে তার বোলিংটা একটু দেখতে চাই। 15 ওভার করে 47 রান দিয়ে 7টা উইকেট নিয়েছেন তিনি, এখানে 8 দেখাচ্ছে। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফাইফার, তার টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে এক ইনিংসে 7 উইকেট। অ্যাওয়ে টেস্টে বাংলাদেশেরও এক ইনিংসে সেরা বোলিং ফিগার, বাংলাদেশের সেরা বোলিং ফিগার ইনফ্যাক্ট কোনো পেসারের জন্য এটি। এবং 1990 সালে ওয়াসিম আকরামের পর প্রথম বাঁহাতি পেসার হিসেবে তিনি অস্ট্রেলিয়াতে 5 রান নিয়েছেন। এবং মজার একটি স্ট্যাট সেটি হচ্ছে 1886 সালে ডিক বার্লোর পর বাঁহাতি পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার শরীফুলের, আমাদের শরীফুলের। কার্টলি অ্যামব্রোসের পর দ্বিতীয় সফরকারী বোলার হিসেবে অস্ট্রেলিয়া 7 উইকেট। সো অনেকগুলো দারুণ কীর্তি শরীফুল গড়ে ফেলেছেন এই ম্যাচে। যদি বাংলাদেশ দল 2 দিনে টেস্টটা না হারতো বা ইনিংস ব্যবধানে না হারতো, আমার মনে হয় শরীফুলকে নিয়ে আলাদা করে অনেক বড় আলোচনা করার সুযোগ থাকতো সেক্ষেত্রে। কোনো সন্দেহ নেই। এবং তিনি প্রথম টেস্টের জন্য ফিট ছিলেন না, তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং দ্বিতীয় টেস্টের জন্য তাকে রাখা হয়েছিল। এবং তার এই টেস্টে তিনি খেলবেন কিনা সেটা নিয়েও কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। কারণটা হলো যে এর আগের ম্যাচে ডারউইনে যে 3 জন পেসার নিয়ে বাংলাদেশ খেলেছিল, 3 জনই কিন্তু দুর্দান্ত বোলিং করেছিলেন। আপনি এবাদত সেই ম্যাচেও কিন্তু এক্সেলেন্ট পারফরমেন্স করেছিলেন, কিন্তু খুব সম্ভবত আপনি ওই যে আপনার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে একটা সূত্র রয়েছে, সেই সূত্রের কারণেই মোস্ট প্রবাবলি এবাদতকে বসিয়ে এখানে শরীফুলকে খেলানো হয়েছে। এবং দ্যাট ওয়াজ এ পারফেক্ট ডিসিশন আমি মনে করি। কারণটা হলো যে সেখানে আপনি 3 জন পেসার নিয়ে যখন দল খেলবেন, একজন পেসার যদি আপনি বাঁহাতি হন, তখন দেখবেন যে দলের ব্যাটসম্যান যারা থাকেন তাদের লাইন লেন্থ ঠিকমতো খুঁজে পেয়ে ব্যাটিং করাটা তাদের জন্য একটু কষ্টকর হয়ে থাকে অনেক সময়। সেই কাজটা করেছেন শরীফুল এখানে দুর্দান্ত কায়দায়। শরীফুল এই উইকেট জাস্ট 2 বাঁহাতি কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন, ওদিকে স্টার্ক এবং এদিকে শরীফুল। এবং দুজনেরই দেখবেন আপনি আপনার যে কৌশলটা তারা নিয়েছেন নিয়ারলি সেম। শরীফুল সেরকমভাবে আপনি স্টার্কের মতো অত গতিটা ইউজ করেন নেই, কিন্তু তিনি যেটা ইউজ করেছেন সেটা হলো যে আপনি সুইংটা খুব দারুণভাবে লাগিয়েছেন এবং পারফেক্ট লেন্থে তিনি বল ফেলেছেন এবং বলটা রাখার চেষ্টা করেছেন। এক্সেলেন্ট পারফরমেন্স, কোনো সন্দেহ নেই। এবং এই পেস বোলারদের এই যে পারফরমেন্সটা আপনি দেখবেন যে হাসান মাহমুদ করেছিলেন ডারউইনে, এখানে করেছেন আপনার শরীফুল। এর আগে আমরা দেখেছি পাকিস্তানের বিরুদ্ধে করেছেন নাহিদ রানা। অর্থাৎ কোনো একজন পেস বোলারের উপর কিন্তু আমরা নির্ভর নই, আমরা অনেকগুলো পেস বোলারকে পাচ্ছি যারা আপনি ম্যাচ উইনার হিসেবে কিন্তু প্রমাণিত করতে পেরেছেন নিজেদেরকে। আমি মনে করি যে দিস ইজ দ্য বিউটিফুল ফাইন্ডিংস। এটা খুব ভালো একটা বিষয়, কারণ কোনো একজন সুনির্দিষ্ট কোনো একজন ক্রিকেটারের উপর আপনি যখনই নির্ভরশীল হয়ে যাবেন, তখন দেখবেন যে তিনি যদি দলে না থাকেন, তখন তাকে ছাড়া হায় আমরা কি করব, কিভাবে খেলবো, দল কম্বিনেশনে কি হয়ে যাবে না। এর আগের প্রসঙ্গে আমি ফিরে যাচ্ছি, সাকিব আল হাসানকে নিয়ে, যেটা কিন্তু একসময় বলা হচ্ছে কোনো কারণে সাকিব কোনো ম্যাচে না খেলতে পারলে পুরো দলের টিমের কিন্তু পরিস্থিতি আপনি অন্যরকম হয়ে যেত। দলের মধ্যে এক ধরনের দুর্বলতা চলে আসতো, একটা আলস্যতা চলে আসতো। এটি আমি মনে করি যে কখনোই আপনি টিম গেমে থাকাটা উচিত না। টিম গেমে আপনি সব প্লেয়ারকে সব ম্যাচে পাবেন না, কিন্তু যাদেরকে পাবেন তাদের পারফরমেন্স যেন আপনাকে চিন্তা করতে হয় যে আগের ম্যাচের চেয়ে যেন ভালো পারফরমেন্স হয়। সেই জিনিসটা আমি মনে করি যে অন্তত পেস বোলিংয়ে বাংলাদেশ এখানে সেই চ্যালেঞ্জটুকু নিতে পেরেছে এবং গ্রহণ করতে পেরেছে, এটা ধরে রাখতে হবে। কায়সার ভাই, এইখানে আমি ছোট্ট করে একটু শুনতে চাবো, এই যে পেসারদের ফাইন্ডিংসের কথা আপনি বলছেন, নাহিদ রানা বা শরীফুল বা হাসান মাহমুদের কীর্তির মধ্যে তাসকিনকে নিয়ে আলাদা করে কথা হচ্ছে। তাসকিন এখন তার ফিগার বা ফিটনেস নিয়েও কথা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তিনি এখন 125-26-এ বল ছুড়ছেন, এটি দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে তিনি 125-26-এ বল করছেন, যেটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তাসকিনকে নিয়ে টেস্টে আসলে ভাবনার সময় হয়েছে কিনা, ছোট্ট করে একটু আমাদের জানাবেন। তিনি যদি খুব দ্রুত তার মানে পারফরমেন্সটাকে এনহ্যান্স করতে না পারেন এবং তার গতিটাকে আরেকটু ডেভেলপ করতে না পারেন এবং ফিটনেসটাকে আরেকটু সুন্দর মতো করতে না পারেন, তাহলে হি উইল বি ইন প্রবলেম। কারণটা হলো যে যেটি বললাম যে কোনো একজনের উপর কিন্তু নির্ভরশীল না বাংলাদেশ। আপনি তাসকিনকে যে খেলাইতেই হবে তা কিন্তু না।
আপনি তাসকিনের চেয়ে ভালো যদি আরেকজন কেউ করতে পারেন তাহলে সেই সুযোগটা কিন্তু তিনি নিয়ে ফেলবেন। সো এই চ্যালেঞ্জটুকু তাসকিনকে নিতে হবে। তার এক্সপিরিয়েন্স রয়েছে, খুব বেশি এক্সপিরিয়েন্স না, আপনি 25টার মতো টেস্ট ম্যাচ তিনি খেলেছেন, কিন্তু প্রবলেমটা হলো তার যে তিনি যে ফিটনেস নিয়ে তার কিন্তু এক ধরনের জটিলতা রয়েছে এবং তাকে দেখলে মনে হবে যে আপনি 3 ওভারের স্পেল করার পরে আপনি এক ধরনের একটা আড়ষ্টতা, একটা আপনি মানে ফিটনেসের একটা আনফিট একটা টেন্ডেন্সি তার মধ্যে দেখা যায়। তো সেটা কাটিয়ে উঠতে হবে তাকে খুব দ্রুত গতিতে, আমার কাছে মনে হচ্ছে। আর অবশ্যই আপনাকে ফাস্ট বোলিং যখন আপনি করবেন তখন আপনি 125 কিলোমিটারে কিন্তু ফাস্ট বোলিং হয় না, এটা আপনাকে 140-এর কাছাকাছি অবশ্যই নিয়ে যেতে হবে। স্যার ভাই, আমরা কথা বলছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে। আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখতে চাই। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ যখন ডারউইন টেস্টে জয় পায়, আমরা অনেকে বাংলাদেশকে ফাইনালে দেখছিলাম। স্যার এখন কি অবস্থা দাঁড়াচ্ছে? এখনও বাংলাদেশ 4 নম্বরেই আছে পয়েন্ট টেবিলের, 6টা ম্যাচ খেলেছে, সেখানে 3টা ম্যাচে জয় পেয়েছে, একটা ম্যাচ ড্র করেছে, দুটোতে বাংলাদেশ হেরেছে, দুটোতেই ইনিংসের ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কার সঙ্গে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে। বাংলাদেশের জন্য এখনো সুযোগ আছে কাগজে কলমে, বাট আপনি আসলে কোথায় দেখেন? না, আমি খুব একটা সুযোগ দেখি না। কারণটা হলো যে এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল সেখানে বাংলাদেশ প্রত্যেকবারই কিন্তু 9 এবং 10 থেকে শেষ করেছে। আর এবারও যে আপনি সুযোগটা রয়েছে, কেন রয়েছে? কারণ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে যখন হারাবেন তখন পয়েন্ট র্যাঙ্কিংটা একটু বেড়ে যাবে আপনার, সেই কারণে বাংলাদেশ নাম্বার 4-এ রয়েছে। এরপরে বাংলাদেশের খেলা রয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে নভেম্বরে যে টেস্ট সিরিজ রয়েছে সেখানে 3টা ম্যাচ খেলবে খুব সম্ভবত, দুটো ম্যাচ খেলবে, অ্যাওয়ে সিরিজ, রাইট, অ্যাওয়ে সিরিজে 2টা ম্যাচ খেলবে। সেখানে যদি আপনি কিছু একটা করতে পারেন তাহলে হয়তো সামনে বাড়তে পারবেন, বাট আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশ এই ফাইনালে চলে যাবে। আমরা খুব আবেগী জাতি, তো আপনি যে কোনো একটা জয় আমাদেরকে অনেক সময় কিন্তু আপনি আর অনেক মনে করি যে আমরা একদম পুরো উপরে চলে গিয়েছি। তারপর আমার কাছে মনে হচ্ছে যে এই টেস্ট সিরিজে বাংলাদেশ এখন পর্যন্ত যা করেছে, ডারউইনে আমরা যে ক্রিকেট খেলে এসেছি সেই ক্রিকেট আমাদেরকে কিন্তু সেলিব্রেট করা উচিত। সেই জয়টা আমাদেরকে অবশ্যই সেলিব্রেট করা উচিত। কারণটা হলো যে আপনি পরে আর কবে এই ধরনের ম্যাচ জিততে পারবেন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, সেটা সবগুলো সেশন ডোমিনেট করে এবং কবে জিততে পারবেন? আপনি 23 বছর পরে গিয়েছিলেন এবং জিতে এসেছেন, মানে অথচ সিরিজ শুরু হওয়ার আগে কেউ যদি বলতো যে অস্ট্রেলিয়া গিয়ে বাংলাদেশ জিতে আসবে, তখন তাকে হয়তো মনে করতে যে বোধহয় মাথায় কোনো সমস্যা রয়েছে। কারণ আপনি অস্ট্রেলিয়ার মাটি কিন্তু সবসময় কিন্তু যে কোনো টেস্ট দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এর বিষয়। শ্রীলঙ্কা বাংলাদেশের আগে টেস্ট অভিষেক হয়েছে, শ্রীলঙ্কা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি। পাকিস্তান আপনি খুব সম্ভবত 35 বছর আগে একটা টেস্ট ম্যাচ জিতেছিল। নিউজিল্যান্ড ওখান থেকে কখনো টেস্ট সিরিজ জিতে আসতে পারেনি। সেখান থেকে আমি মনে করি যে বাংলাদেশ খুবই খারাপ খেলেছে ম্যাকাই টেস্টে, কোনো সন্দেহ নেই। এটার আপনি রিকভার করার এবং এখান থেকে আপনার একটা সোল সার্চিং এর একটা বিষয় অবশ্যই রয়েছে, কিন্তু সেই সঙ্গে আমি মনে করি যে বাংলাদেশ এই সিরিজ থেকে যা নিয়ে ফিরেছে তাতে বাংলাদেশের সেলিব্রেট করা উচিত এবং এই ক্রিকেট দলকেটাকে একটা ধন্যবাদ অবশ্যই জানানো উচিত। কারণ অস্ট্রেলিয়ার মাটি থেকে আপনি দিন শেষে অস্ট্রেলিয়ার মাটি থেকে আপনি সিরিজ ড্র করে ফিরে আসতে পেরেছেন, এটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক মর্যাদার একটা বিষয়। এক্স্যাক্টলি, এবং এই সিরিজ থেকে বাংলাদেশ যা শিখেছে সেটি নিশ্চয়ই তাদের পরবর্তীতে এবং বাংলাদেশের ক্রিকেটকে অনেক বেশি সমৃদ্ধ করবে বলে আমরা আশা করতে পারি। এছাড়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সিরিজে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।